নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওটা কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রত্যেক উপভোক্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশন ফর্ম বেরিয়েছে, যেটা নিয়ে কিন্তু অনেকের মনে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই তোমরা জানতে চাইছো এটা কারা ফিল আপ করবে, কীভাবে ফিল আপ করবে, কোথায় কী লিখতে হবে। তো সব কিছুর উত্তর পাবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো এই হচ্ছে তোমার ফর্মটা, ঠিক আছে। এখানে দেখো স্পষ্টভাবে লেখা আছে ফর্ম ফর ফিল্ড ভেরিফিকেশন অফ কৃষক বন্ধু। তো মূলত কিন্তু এটা ফিল্ড ভেরিফিকেশনের জন্য। এই ফর্ম দিয়ে তুমি কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে। এটা কিন্তু শুধু ভেরিফিকেশন করার জন্য, অর্থাৎ তোমরা যারা অলরেডি আবেদন করেছো এটা শুধু তাদের ভেরিফাই করার জন্য। এখানে প্রথমেই দেখতে পারছো উপরে রয়েছে কৃষক বন্ধু আইডি নম্বর, অর্থাৎ কেবি আইডি নম্বর। তো এটা তোমরা কোথায় পাবে? এটা তোমরা কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই দেখো, তোমরা এখানে চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমরা দেখতে পারো নথিভুক্ত কৃষকের তথ্য। এখানে যখন তুমি ক্লিক করবে, এখানে ক্লিক করার পর তুমি এই পেজে চলে আসবে। এই পেজে এখানে তোমার যে কোনো একটি তুমি সিলেক্ট করতে পারো, ভোটার কার্ড, আধার কার্ড। মনে করো আধার কার্ড সিলেক্ট করে নিলে, এরপর তোমার আইডি নম্বর যদি তুমি এখানে বসাও অ্যান্ড আই এম নট রোবটে ভেরিফাই করে এখানে সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু তোমার আইডি নম্বর এখানে বেরিয়ে যাবে, বোঝা গেল। এই আইডি নম্বরটাই কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। এবার নিচেই থাকছে তোমার সিরিয়াল নম্বর। এই জায়গাটা কিন্তু অনেক সময় অফিসিয়ালরা ব্যবহার করে। তো তোমাকে যদি কিছু না বলা হয়, তুমি কিন্তু এই জায়গাটা কিছু লিখবে না, এই জায়গাটা নর্মালি ফাঁকা রেখে দেবে। ওকে, এখানে দেখো ডান দিকে একটি আলাদা কলামে লেখা আছে যাচাইকৃত। যদি সঠিক হয় তবে যাচাইকরণী কর্তৃপক্ষ রাইট চিহ্ন প্রদান করবে। অর্থাৎ তোমরা যে এই ডিটেলসগুলো লিখবে, এই ডিটেলসগুলো যদি কারেক্ট হয়, মানে ডিটেলসগুলো যদি ঠিকঠাক হয়, তখন যিনি যাচাই করবেন, যারা ভেরিফাইং অফিসার থাকবে, তারা তোমার এখানে টিক চিহ্ন প্রদান করবে। বুঝতে পারলে? তো এটা কিন্তু শুধুমাত্র ভেরিফিকেশন অফিসারের জন্য। তোমরা কিন্তু এখানে কিছু লিখবে না, এই জায়গাটা যেমন আছে তেমন ছেড়ে দেবে। তো এখানে তথ্যের বিবরণ, এখানে 1 নম্বরে থাকছে সুবিধাভোগীর নাম, অর্থাৎ যিনি সুবিধাটা ভোগ করেছেন তার নাম কিন্তু এখানে লিখতে হবে। যে কোনো নাম লিখলে কিন্তু এখানে হবে না। ফর্মে স্পষ্ট করে কিন্তু এখানে বলা রয়েছে কেবি রেকর্ড অথবা ব্যাংক পাসবুক অনুযায়ী এখানে তোমাকে নাম লিখতে হবে। অর্থাৎ ব্যাংক পাসবুকে যদি নামের বানান একরকম থাকে আর আধারে যদি অন্যরকম থাকে, তাহলে যে নাম তোমার কেবি রেকর্ডের সঙ্গে মিলবে সেই নামটা তুমি এখানে ব্যবহার করবে। এখানে কিন্তু তুমি ইচ্ছে মতো তোমার নাম ব্যবহার করতে পারবে না, যেমনটা রেকর্ডে আছে ঠিক তেমনই লিখতে হবে। 2 নম্বরে আছে পিতা, স্বামী, স্ত্রী কিংবা অভিভাবকের নাম। তো এখানে যদি তুমি বিবাহিত হও তাহলে তুমি তোমার স্ত্রী বা স্বামীর নাম লিখবে, আর যদি তুমি অবিবাহিত হয়ে থাকো তাহলে সাধারণত তুমি তোমার বাবার নাম বা অভিভাবকের নাম এখানে লিখে দেবে, বুঝলে। অর্থাৎ যে সম্পর্ক তোমার এখানে প্রযোজ্য হবে, তুমি সেই সম্পর্কের ভিত্তিতে এখানে নামটা লিখবে। 3 নম্বরে আছে তোমার অ্যাড্রেস। এখানে কিন্তু তোমাকে সম্পূর্ণ ঠিকানা দিতে হবে। এটাকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে থাকছে তোমার জেলা বা ডিস্ট্রিক্ট, এখানে তুমি তোমার জেলার নাম লিখবে। এরপরে থাকছে তোমার ব্লক, এখানে তুমি তোমার ব্লকের নাম লিখবে, তুমি যেই ব্লকের অন্তর্ভুক্ত। তারপর তোমার এখানে থাকছে গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ তুমি যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখবে। পরে থাকছে তোমার গ্রাম, তো এখানে তুমি তোমার গ্রামের নামটা লিখে দেবে। তোমরা কিন্তু অনেকেই পুরো ঠিকানাটা একটা জায়গায় লিখে দাও, এটা কিন্তু করবে না। প্রতিটি তথ্যের জন্য যে আলাদা আলাদা নির্দিষ্ট বক্স রয়েছে, সেই বক্সেই কিন্তু তোমরা লিখবে। আরেকটা বিষয় বলে রাখছি, তোমরা ফর্মে যে তথ্যগুলো লিখবে সেটা যেন তোমার অফিসিয়াল নথির সঙ্গে মেলে। কারণ এই ফর্মের উদ্দেশ্য হচ্ছে ভেরিফিকেশন, অর্থাৎ রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখা, বোঝা গেল। তাই তোমার যদি এখানে বানান ভুল বা ঠিকানা বা যে কোনো যদি তোমার ভুল হয়, তাহলে কিন্তু তোমার ভেরিফিকেশনে সমস্যা হতে পারে, বোঝা গেল। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা সুবিধাভোগীর নাম, বাবা বা স্বামী স্ত্রীর নাম এবং সম্পূর্ণ ঠিকানা কিভাবে লিখতে হবে সেটা দেখলাম। এবার আসি এমন একটা অংশে যেখানে সবচেয়ে বেশি পরিমাণে ভুল হয়, আর এই ভুলটা যদি তোমরা করে বসো তাহলে কিন্তু তোমরা ভেরিফিকেশনের সময় ঝামেলায় পড়তে পারো। তাই এই অংশটা একদম ভালো করে দেখে নাও। এখানে লেখা রয়েছে সুবিধাভোগীর বিবরণ। যে ব্যক্তি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী, অর্থাৎ যিনি সুবিধাটা ভোগ করছেন, তারই কিন্তু ব্যাংকের তথ্য এখানে লিখতে হবে। তোমরা কিন্তু পরিবারের যে কারো তথ্য এখানে দিয়ে দিলে কিন্তু হবে না, বোঝা গেল। এখানে প্রথমে দেওয়া রয়েছে ব্যাংকের বিবরণ। তো ব্যাংকের বিবরণের ক্ষেত্রে প্রথমে লিখতে হবে ব্যাংক ও শাখার নাম। যেমন ধরো তোমার যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয় তবে শুধু এসবিআই লিখলে হবে না, তার সঙ্গে তোমার যে ব্রাঞ্চে অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্রাঞ্চের নামও কিন্তু লিখতে হবে, বুঝতে পারলে। এরপর রয়েছে তোমার আইএফএসসি কোড।
এটা কিন্তু তোমরা আন্দাজে লিখবে না, তোমাদের ব্যাংকের যে পাসবুক রয়েছে সেই পাসবুকের মধ্যেই কিন্তু ছোট করে লেখা রয়েছে সাইডে আইএফএসসি কোড, সেটা দেখে একদম নির্ভুলভাবে এটা লিখে দেবে তোমরা। তারপর রয়েছে অ্যাকাউন্ট নম্বর, এখানে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর লিখবে। একদম আস্তে আস্তে কোনো তাড়াহুড়ো না করে আর একদম ধীরে সুস্থে কিন্তু এই জিনিসগুলো তোমরা লিখবে, একটুকু যাতে ভুল না হয়, কারণ ব্যাংকের তথ্য যদি তোমার ভুল হয় তাহলে কিন্তু তোমার সমস্যা হবেই হবে, বোঝা গেল। একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, ফর্মে কিন্তু কোথাও বলে দেওয়া নেই যে নতুন অ্যাকাউন্ট দিতে হবে, আবার কোথাও এটাও বলে দেওয়া নেই যে যেই অ্যাকাউন্ট তোমার অলরেডি রয়েছে সেটা দিতে হবে। তাই আমার মনে হয় যেটা তুমি যেই অ্যাকাউন্টে অলরেডি কৃষক বন্ধু পাচ্ছ সেই অ্যাকাউন্টটাই কিন্তু দেওয়া সবচেয়ে নিরাপদ। মানে তুমি যেই অ্যাকাউন্টে অলরেডি টাকা পাচ্ছ বা পাচ্ছিলে সেই অ্যাকাউন্টটা দেওয়াই কিন্তু আমার মনে হয় সবথেকে ভালো। তারপর 5 নম্বরে চাওয়া হয়েছে আধার সংযুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ আধার লিঙ্কড মোবাইল নম্বর। তোমার যে মোবাইল নম্বরটা আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটা এখানে লিখে দেবে। 6 নম্বরে থাকছে আধার নম্বর, এখানে আবেদনকারীর আধার নম্বর লিখতে হবে। একটা কথা মনে রাখবে, আধার নম্বর লেখার সময় খুব ধীরে ধীরে লিখবে, কারণ 12 সংখ্যার মধ্যে কিন্তু একটি সংখ্যা ভুল হলে তাহলে কিন্তু তোমার তথ্য মেলাতে অসুবিধা হবে। এবার চলে আসছি 7 নম্বর পয়েন্টে, এখানে তোমার ভোটার কার্ডের ডিটেলস চেয়েছে। তো অনেকের কাছে কিন্তু এই অংশটা একটু কঠিন বলে মনে হতে পারে, তো আমি একদম সহজে বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই দেখো এখানে থাকছে তোমার এপিক নম্বর। তো এটা কি? তো এটাই কিন্তু তোমার ভোটার কার্ডের নম্বর, তোমার ভোটার কার্ডের সামনেই যে নম্বরটা লেখা আছে সেটাই কিন্তু তোমার এপিক নম্বর। তো সেই এপিক নম্বরটা এখানে লিখে দেবে। এরপরে থাকছে তোমার এসি নম্বর। এখানে এসি নম্বর বলতে কি বোঝানো হয়েছে? এখানে এসি বলতে বোঝানো হয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নম্বর, অর্থাৎ তুমি যে বিধানসভা কেন্দ্রের ভোটার সেই নম্বরটা এখানে লিখতে হবে। এরপর রয়েছে তোমার পার্ট নম্বর, এটা শুনে অনেকে হয়তো তোমরা কনফিউজ হয়ে যেতে পারো যে এটা আবার কি। তো এটা কিছুই না, এটা তোমার বুথ নম্বর, তুমি যে ভোটার কেন্দ্রের ভোটার সেটাই কিন্তু তোমার এখানে পার্ট নম্বর হিসেবে তুমি লিখবে। তারপর থাকছে তোমার সিরিয়াল নম্বর, এটা হলো ভোটার তালিকার তোমার নাম কত নম্বরে রয়েছে সেই সিরিয়াল নম্বরটা। এই তথ্য তোমার ভোটার তালিকা থেকে দেখে তোমাকে লিখতে হবে। আর যদি তোমরা এসব কিছু না জানো, ঠিক আছে, তাহলে তোমরা কি করবে? তাহলে তোমরা চলে যাবে সরাসরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে, এই অংশে চলে আসবে। এখানে আসার পর তোমরা এখানে নিজের ভোটার কার্ডের নম্বর বসাবে এবং এই সাইডে তোমার স্টেটটা সিলেক্ট করবে, ওয়েস্ট বেঙ্গল। এরপর নিচে যে ক্যাপচাটা রয়েছে সেটাকে ফিল করবে, ফিল করার পর সার্চ করলে কিন্তু তোমার সব ডিটেলসগুলো চলে আসবে। সেখানেই কিন্তু তুমি তোমার পার্ট নম্বর, সিরিয়াল নম্বর যা রয়েছে সব কিন্তু তুমি পেয়ে যাবে। তো এখান থেকে দেখে তুমি এক এক করে সব কিছু বসিয়ে নিতে পারবে, বোঝা গেল। এবার চলে আসছি 8 নম্বর অংশে। এখানে দেখো বলা আছে যে এসআইআর বা WBLA 2026 ভোটের জন্য এএসডিডি তালিকায় তোমার নাম আছে, যদি তোমার থাকে তাহলে ইয়েস লিখবে, আর যদি না থাকে তাহলে নো লিখবে। এএসডিডি এই বিষয়টা কি, এই বিষয়টা একটু বুঝে নাও। এসডিডি হলো যখন এসআইআর করা হচ্ছিল তখন তোমরা যারা অনুপস্থিত ছিলে, অর্থাৎ যারা প্রেজেন্ট ছিলে না, তাদের জন্য যে লিস্টটা হয়েছে সেটা হলো সেই এএসডিডি লিস্ট। তো তোমার যদি সেই অ্যাবসেন্টের তালিকায় নাম থাকে তাহলে তুমি ইয়েস লিখবে, আর যদি সেই অ্যাবসেন্টের তালিকায় তোমার নাম না থাকে তাহলে তুমি নো লিখবে, ওকে। তারপর যদি তুমি ট্রাইব্যুনালে আবেদন করে থাকো এবং সেটা যদি তোমার পেন্ডিংয়ে থাকে তাহলে কিন্তু তুমি এখানে ইয়েস লিখবে, আর যদি তুমি আবেদন না করে থাকো তাহলে সেটা নো লিখবে। আর তুমি যদি সিএএতে আবেদন করে থাকো, অর্থাৎ তোমার স্ট্যাটাস যদি এখানে পেন্ডিং থাকে তাহলে কিন্তু তুমি এখানে ইয়েস লিখবে, আর যদি তুমি আবেদন না করে থাকো তাহলে এখানে নো লিখে দেবে, ওকে। 9 নম্বরে থাকছে তুমি কি পিএম কিষাণ সুবিধাভোগী। যদি তুমি সুবিধাভোগী হয়ে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি না হয়ে থাকো তাহলে নো করবে। তো একটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু অনেকেই অনেক রকম কথা বলছে। অনেকেই কিন্তু বলছে যারা পিএম কিষাণ পেয়ে থাকো তারা কিন্তু এই ফর্মটা ফিল করতে পারবে না, কিন্তু কিছু ক্ষেত্রে আবার দেখা গেছে যিনি পিএম কিষাণ পাচ্ছেন তার আবার এই কৃষক বন্ধুতেও নাম উঠে এসেছে। তো আমি এখানে তোমাদের বলবো, তোমাদের যদি নাম থাকে, ঠিক আছে, তাহলে তোমরা ফর্মটা ফিল আপ করে নিয়ে যাবে এবং তোমরা জিজ্ঞেস করবে যারা থাকবেন ওখানে, স্যার আমি তো পিএম কিষাণ পাচ্ছি, আমি কি কৃষক বন্ধুর জন্য আবেদন করতে পারবো, আমার তো এখানে নাম রয়েছে। তো তখন তোমাকে সেখান থেকে বলে দেবেন, যদি না হয় তাহলে না বলে দেবেন, আর যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ বলে দেবেন, বোঝা গেল একদম পরিষ্কারভাবে। এবার 10 নম্বরে থাকছে তোমার পেশা। এখানে কিন্তু বিভিন্ন উদাহরণ দেওয়া হয়েছে, তুমি যেই পেশার অন্তর্ভুক্ত সেই পেশাটা এখানে লিখে দেবে। যদি ফার্মার হও তো ফার্মার লিখবে, নর্মালি তোমার যেই পেশাটা রয়েছে তুমি সেই পেশাটা এখানে লিখে দেবে, ওকে। তারপর 11 নম্বরে থাকছে চাষযোগ্য জমির বিবরণ, কাল্টিভেবল ল্যান্ড হোল্ডিং ডিটেলস, অর্থাৎ তোমার যে চাষযোগ্য জমি রয়েছে সেই জমির সমস্ত তথ্য এখানে দিতে হবে। দেখো এই অংশে মোট 6টি তথ্য চাওয়া হয়েছে। প্রথমে লাগছে তোমার JL নম্বর,
এর অর্থ কি? এর অর্থ হচ্ছে জুরিসডিকশন লিস্ট নম্বর। তোমার জমির রেকর্ড বা খতিয়ানে এই জেএল নম্বর উল্লেখ থাকে, সেখান থেকে দেখে এই নম্বরটা তোমরা লিখে দেবে। এবার দিতে হবে তোমাকে খতিয়ান নম্বর। তোমার জমির যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানের নম্বরটা এই বক্সে তোমাকে লিখতে হবে। যদি তোমার একাধিক খতিয়ান থাকে তাহলে সংশ্লিষ্ট জমির তথ্য অনুযায়ী তোমরা কিন্তু খতিয়ান নম্বরটা এখানে লিখবে। এরপর রয়েছে প্লট নম্বর বা দাগ নম্বর। যে দাগে তোমার জমি রয়েছে সেই দাগ নম্বর এখানে লিখতে হবে। যদি একাধিক দাগ থাকে তাহলে একটার পর একটা কমা দিয়ে লিখতে পারো। আর তোমরা যে জেএল নম্বর, খতিয়ান নম্বর, প্লট নম্বর এই তথ্যগুলো লিখবে, এই তথ্যগুলো যাতে একটার সঙ্গে আরেকটা মিল খায় সেটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। কারণ যখন ভেরিফিকেশন হবে তখন যদি এগুলো একটার সঙ্গে আরেকটা না মেলে তাহলে কিন্তু তোমার ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে যেতে পারে। এরপর চাষযোগ্য জমির পরিমাণ, কাল্টিভেবল এরিয়া অফ ল্যান্ড ইন একর ফর্মে স্পষ্টভাবে লেখা রয়েছে। এখানে কিন্তু তোমাকে একর হিসেবে লিখতে হবে। তুমি কিন্তু বিঘা, কাঠা বা শতক হিসাবে এখানে লিখতে পারবে না। বোঝা গেল? এখানে শুধুমাত্র তোমাকে একর হিসাবে লিখতে হবে। বোঝা গেল? তাহলে এখানে তোমার যে চাষযোগ্য জমি রয়েছে, অর্থাৎ যেই জমিটুকু তোমার চাষের যোগ্য সেই জমির পরিমাণটা এখানে লিখে দেবে। এরপর রয়েছে শতলিপি বা ডেট অফ আরওআর। এই আরওআর মানে কি? এই আরওআর মানে হচ্ছে রেকর্ড অফ রাইটস, অর্থাৎ তোমার খতিয়ান বা জমির রেকর্ডে যে তারিখ রয়েছে সেই তারিখ এখানে লিখতে হবে। মনে রাখবে আজকের তারিখ লিখলে কিন্তু হবে না, খতিয়ানে যে ডেট রয়েছে সেই তারিখ কিন্তু এখানে লিখতে হবে। এরপর রয়েছে তোমার জমি দখলের ধরন, অর্থাৎ এই জমিটা তোমার কাছে কিভাবে এসছে সেটা তোমাকে লিখতে হবে। তুমি নিজে থেকে কিনেছো নাকি হস্তান্তর করেছো নাকি তুমি উত্তরাধিকার সূত্রে পেয়েছো সেটা এখানে লিখতে হবে। বোঝা গেল? তো যেটা হয় তোমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে তুমি সেটাই এখানে লিখে দেবে। 12 নম্বরে রয়েছে ইনকাম ট্যাক্স পে, অর্থাৎ তুমি কি ইনকাম ট্যাক্স দাও? যদি দাও তাহলে ইয়েস লিখবে, আর যদি না দিয়ে থাকো তাহলে নো লিখবে। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলে রাখছি, অনেকেই কিন্তু বলছে যে ইনকাম ট্যাক্স দিলে কৃষক বন্ধু বাতিল হয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু সেরকম কিছু বলে দেওয়া নেই। শুধু বলে দেওয়া আছে যে তুমি ইনকাম ট্যাক্স দাও কি না সেটা ইয়েস বা নো করার জন্য। তো আমি সেটা নিয়ে কিছু বলতে পারছি না। এটা হয়ে যাওয়ার পর আমরা চলে যাব দ্বিতীয় পেজে। দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে স্বামী অথবা স্ত্রীর বিবরণ। এখানে তোমার স্বামী বা স্ত্রীর নাম লিখবে। যদি আবেদনকারী পুরুষ হয়ে থাকো তাহলে এখানে তুমি তোমার স্ত্রীর নাম লিখবে, আর যদি আবেদনকারী মহিলা হয়ে থাকো তাহলে এখানে তুমি তোমার স্বামীর নাম লিখবে। ওকে। 14 নম্বরে তোমার ব্যাংকের বিবরণ, ব্যাংক ডিটেলস। এখানে ব্যাংক বা শাখার নাম তোমাকে এখানে লিখে দিতে হবে। শুধু ব্যাংকের নাম লিখলেই হবে না, তার সঙ্গে কিন্তু শাখার নামও লিখতে হবে। তুমি যার নামটা এখানে লিখবে তারই কিন্তু ব্যাংকের ডিটেলস এখানে লিখতে হবে। এবার তোমার আইএফএসসি কোড, তোমার স্বামী বা স্ত্রীর পাসবুকে যে আইএফএসসি কোডটা রয়েছে সেটা দেখে দেখে এখানে লিখে দেবে। এরপর তোমার অ্যাকাউন্ট নম্বর, পাসবুকে যে অ্যাকাউন্ট নম্বরটা রয়েছে সেটা দেখে দেখে এখানে একদম ধীরে সুস্থে আস্তে আস্তে করে লিখে দেবে যাতে কোনো ভুল না হয়। এখানে স্বামী বা স্ত্রী যার নামটা তুমি এখানে লিখেছো তার তথ্য কিন্তু দিতে হবে। 15 নম্বরে তোমার আধার সংযুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ আধার লিঙ্কড মোবাইল নম্বরের নম্বর এখানে দিতে হবে। 16 নম্বরে তোমার আধার নম্বরটা দিতে হবে এখানে। 17 নম্বরে এখানে চাওয়া হয়েছে তোমার প্রথমে এপিক নম্বর, যেটা তোমার ভোটার কার্ডে তুমি পেয়ে যাবে। ভোটার কার্ডের যে নম্বরটা সেটাকেই এপিক নম্বর বলা হয়। এরপর তোমার এসি নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর। এটা তো একটু আগেই বলে দিলাম কীভাবে বের করবে, সেভাবে বের করে এখানে লিখে দেবে পরপর। 18 নম্বরে বলা আছে তুমি যার নামটা এখানে লিখেছো তিনি কি কৃষক বন্ধুর সুবিধাভোগী নাকি না। তো যদি তুমি তোমার এখানে স্ত্রীর নাম লিখে থাকো বা হাজব্যান্ডের নাম লিখে থাকো তাহলে সেই ক্ষেত্রে তিনি যদি সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে ইয়েস করবে, আর যদি না হয়ে থাকেন তাহলে নো করে দেবে। এরপর তোমার এসআইআরের এএসডিডি তালিকায় যদি তোমার নাম থাকে তাহলে ইয়েস করবে, আর যদি না থাকে তাহলে নো করে দেবে। ট্রাইব্যুনালে যদি আবেদন করে থাকো, যদি স্ট্যাটাস পেন্ডিং থাকে তাহলে ইয়েস করবে, আর যদি না করে থাকো তাহলে নো করবে। একইভাবে সিএ এর ক্ষেত্রে যদি স্ট্যাটাস পেন্ডিং থাকে এখানে ইয়েস লিখবে, আর যদি আবেদন না করে থাকো তাহলে নো করে দেবে। 20 নম্বরের ক্ষেত্রে যদি তুমি পিএম কিষাণ সুবিধাভোগী হয়ে থাকো তাহলে সেটা লিখবে, আর যদি তুমি না হয়ে থাকো তাহলে নো করবে। 21 নম্বরে তোমার পেশা, এবার তোমার যেটা পেশা তুমি এখানে লিখে দেবে। যদি তুমি হাউস ওয়াইফ হয়ে থাকো তাহলে হাউস ওয়াইফ, যদি তুমি ফার্মার হয়ে থাকো ফার্মার। তো যেটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য তুমি সেই পেশাটা এখানে লিখে দেবে। এইসব হয়ে গেলে একটু নিচের দিকে এসে এখানে তুমি তোমার সিগনেচার করে দেবে। আর বাকি এই সব অংশগুলো যে রয়েছে এগুলো সব অফিসিয়াল পারপাসের জন্য, যারা তোমাদের ভেরিফিকেশন করবে তাদের জন্য এইটা। এখানে তোমাকে কিছু করতে হবে না। তো এটা যখন তুমি জমা দেবে তুমি কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ পাবে, সেটা তোমার কাছে ভালো করে যত্ন করে রেখে দেবে, পরবর্তীতে সেটা কাজে লাগতে পারে। আরেকটা কথা এখানে বলে রাখছি, এবার যারা অবিবাহিত রয়েছো তাদের ক্ষেত্রে এই অংশটা তোমরা ফাঁকা রেখে দেবে, বুঝলে? কারণ
সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিছু বলা হয়নি, এখানে সেরকমভাবে কিছু নেই যে অবিবাহিত হলে কি করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই জায়গাটা ফাঁকা রাখাই ভালো, কারণ এখানে শুধু স্বামী বা স্ত্রীর কথা বলা হয়েছে, এখানে তো অন্য কিছু বলা হয়নি। তো সেই ক্ষেত্রে তোমরা এই জায়গাটা ফাঁকা রেখে দেবে। ওকে, দেখো এখানে কিন্তু বলা হয়েছে যদি ভবিষ্যতে কোনো যাচাইয়ের সময় দেখা যায় এই ফর্মে দেওয়া কোনো তথ্য ভুল বা বিভ্রান্তিকর, তাহলে কিন্তু তোমার প্রচলিত আইন ব্যবস্থা অনুযায়ী তোমার কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি কৃষক বন্ধু প্রকল্পে ফিল্ড ভেরিফিকেশনে কী করে ফর্ম ফিল করতে হয় তার মোটামুটি সব উত্তর তোমরা পেয়ে গেছো। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো নিচে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।